বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য এখনো রেডি না। আমজনতার দল তারেক তিনি আওয়ামী লীগ থেকে টাকা নিয়ে মানুষ তাকে এখন আম তারেক বলে। ব্যবসার কারণে যদি আম তারেক বলে, আপনাকে আম ব্যবসার জন্য আম মুনতাসির কেন বলে না? রেড ক্রিসেন্টে আপনি তদবির বাণিজ্য করেছেন। উপদেষ্টা আসিফ এবং মাহফুজ তারা যখন ক্ষমতায় ছিল সেই অবস্থায় তাদের আমি দুর্নীতির নিয়ে কথা বলেছি। তো জুলাইয়ের গাদ্দারদের দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে আমি বিএনপিকে সর্বাত্মক সহযোগিতা করবো। এখনো আমি আসিফকে বলি, সে যদি 1,20,000 টাকা 1,50,000 টাকাও রাজি হয় যে আমার ব্র্যান্ডিং এবং পিএস হওয়ার দায়িত্ব সে নিবে। যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা আসে, আপনার কাছে কি এই ধরনের টাকা পয়সা আছে? ধরেন আমাদের যেই 6-7টা ফ্ল্যাট আছে, যেই জায়গায় টাকা নিচ্ছে, যেই গাড়িতে বসে টাকা নিচ্ছে এবং যার থেকে টাকা নিচ্ছে সে বিএনপি নেতা। এই জুলাইয়ের গাদ্দার আসিফদের দুর্নীতি সকল কিছু আমি প্রমাণ করে দেখাবো। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন ব্যক্তিগতভাবে আমার সাথে যে অন্যায়গুলো করেছেন, এই সমকামী মুনতাসি, গে মুনতাসি, তো নাহিদ ইসলামরা ভুল রাজনীতি করছে, শাহবাগী রাজনীতি করছে। জামাতের রুকন হচ্ছেন কখন? আসসালামু আলাইকুম দর্শক, ঢাকা ডায়েরি আয়োজিত ফয়েজের ডায়েরি পডকাস্টে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে আছেন এক সময়ের গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠাকালীন যিনি নেতা ছিলেন এবং বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সময়ে তাকে পাশে পেয়েছি, এবং বিশেষ করে বর্তমানে এনসিপিতে তিনি সদ্য বিদায়ী বা বহিষ্কৃত কিংবা যেভাবেই বলি না কেন, অথবা তিনি নিজেও পদত্যাগ নিয়েছেন কিনা আমরা জানি না, মুনতাসির মাহমুদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ধন্যবাদ ভাই। আপনি নিশ্চয়ই ঢাকা 12 আসনে এবারে ইলেকশন করেছেন, এবং আপনাকে একজন সেই দিক থেকে সংসদ সদস্য প্রার্থীও ছিলেন। তো সব মিলিয়ে আপনার এবারের নির্বাচন এবং এবারের নির্বাচনকে সামনে রেখে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা কিভাবে আঁকছেন, এই প্রশ্ন জানবার আগে, এই প্রশ্ন উত্তর জানবার আগে আমি আপনার কাছ থেকে যেটা জানবো যে সেটা হলো আপনার পড়াশোনা এবং শৈশব এবং আপনার গ্রামের বাড়ি এবং আপনার মানে শৈশবের যে অভিজ্ঞতা, এখান থেকে শুরু করবো আর কি। আচ্ছা, আমার জন্ম ঢাকাতেই। আমি যেখান থেকে নির্বাচন করেছি ফার্মগেটে আমার জন্ম। আমার গ্রামের বাড়ি ফেনী, আমার বাবার বাড়ি ফেনী এবং আমার মায়ের বাড়ি হচ্ছে নোয়াখালী। তো আমি শিক্ষা জীবনের শুরুতে মাদ্রাসায় পড়েছি। মাদ্রাসা থেকে হাফেজ হয়েছি। হাফেজি শেষ করার পর দাখিল দিয়েছি। এরপরে বীরশ্রেষ্ঠ রাইফেলস থেকে ওখানে ভর্তি হয়েছিলাম, আচ্ছা, কিন্তু পরবর্তীতে এইচএসসি দিয়েছি সরকারি বিজ্ঞান কলেজ থেকে। এরপরে আমি অনার্স করেছি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে, এবং এরপরে আমি ভারতের যে সার্ক বিশ্ববিদ্যালয় আছে, সার্কের সবগুলো দেশ নিয়ে গঠিত, ওখানে আমি মেরিট স্কলারশিপ পেয়ে আন্তর্জাতিক সম্পর্ক থেকে মাস্টার্স শেষ করেছি 2022 সালে। এটা পড়াশোনার জীবন আর কি। আচ্ছা, এখন কি করছেন? আমি পড়াশোনার মাঝামাঝি, যখন আমি অনার্সের লাইফটা, ওর মাঝামাঝি সময় থেকে আমি ব্যবসা শুরু করি। কিসের এবং ব্যবসা করেন? অনেকেই জানেন যে আমি যে রাজশাহী আছে, রাজশাহীতে আমাদের নিজস্ব ফার্ম ছিল। আচ্ছা, প্রথমে শুরু করেছিলাম আম দিয়ে, এরপরে আমের সাথে মধু ছিল, বিভিন্ন মানে কৃষক থেকে সরাসরি আমদানি করে সেটা যাতে আমরা সরাসরি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, একবারে ভেজাল মুক্ত, সেটার জন্য আমাদের একটা ব্যবসা ছিল, সেটার নাম ছিল কনফিডেন্স মার্ট। তো সেটা রাজশাহী থেকে আমরা পরিচালনা করতাম। এরপরে আমি স্টুডেন্ট কনসালটেন্সি খুলেছিলাম ন্যাম গ্লোবাল নামে। সেটা দিয়ে আমরা ইউরোপ, বিশেষ করে ইউরোপ বলতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এই দুইটা দেশে মূলত আমরা স্টুডেন্ট ভিসায় আমরা পাঠাতাম। তো ওইটার কনসালটেন্সি, এই দুইটা মেইন বিজনেস আমার ছিল, এবং সাথে আরো কিছু বিজনেস ছিল। এখন জুলাই গণঅভ্যুত্থানের পরে আসলে দুইটাই একটু মানে ব্যস্ততার কারণে ওইভাবে আমি আর কন্টিনিউ করতে পারি নাই। কোনোটাই বন্ধ হয়ে যায়নি, একেবারেই চলছে, কিন্তু আগের মতো করে চলছিল না। এখন আবার ইনশাল্লাহ ভালোভাবে শুরু করবো আশা করছি। মুনতাসির ভাই, আমরা জানি যে এবারে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক ভাবে যদি হিসাব করি, তাহলে খুবই গুরুত্বপূর্ণ জীবন মানে রাজনৈতিক জীবনের জন্য, যে সেটা হচ্ছে ইলেকশন। এই ইলেকশনটা কেউ কেউ বলছে যে মানে বিগত সময়ে যে সমস্ত ইলেকশনগুলো বাংলাদেশে হয়েছে, তুলনামূলক সবচেয়ে ভালো নির্বাচনই এবারে হয়েছে। তো আপনি তো প্রার্থী ছিলেন, ঢাকা 12 আসন থেকে ইলেকশন করেছেন। আপনার কাছে কি মনে হয়, এটা কি ইতিহাসের সবচেয়ে ভালো ইলেকশন বলা যায় কিনা, এবং আপনি মাঠে থেকে কি কি দেখেছেন? একদিক দিয়ে বলতে গেলে ইতিহাসের সবচেয়ে ভালো, যদি এদিক দিয়ে বলেন, যে আমার মনে হয় যে আমি যতগুলো ইলেকশন দেখেছি, এর আগেও তো হয়েছে, যতগুলো পড়েছি, এবার যেটা সবচেয়ে ভালো হয়েছে যে এবার কোনো সহিংসতা হয়নি। আমরা নির্বাচনে কোনো প্রাণহানি দেখি নাই, অথবা এরকম কোনো মারামারি খুব একটা বেশি আমরা দেখি নাই, যেটা অন্যান্য নির্বাচনে আমরা দেখি। তো সেই দিক থেকে সহিংসতা মুক্ত নির্বাচন বলা যায়। কিন্তু আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সেই আলোকে বলতে চাই যে যদিও বাহ্যিকভাবে দেখা গিয়েছে যে নির্বাচনে কোনো
সহিংসতা হয়নি, কোনো কারচুপি হয়নি। কিন্তু এখানে এক ধরনের একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। মানে বাংলাদেশের যারা ডিপ স্টেট বলেন অথবা যারাই জড়িত ছিল, সেখানে খুব কঠিনভাবে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং সেটা এমনভাবেই প্ল্যান করা হয়েছে যে এই ইঞ্জিনিয়ারিংটা হয়ে যাবে, কিন্তু এটা খুব একটা প্রকাশ্যে আসবে না, মানে বাইরে কোনো সাউন্ড হবে না। এটা নিয়ে আমি একটা লেখা লিখেছি আমার ফেসবুকে, আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে প্রথম পর্বটা লিখেছি যে কিভাবে আসলে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। তো সেটা নিয়ে আমি লিখেছি, সেটা যদি একটু বলি, সেটা যেটা হয়েছে যে প্রতিটা আসনে গড়ে ধরেন 120 থেকে 150টা কেন্দ্র ছিল এবং প্রতিটা কেন্দ্রে আবার 5 থেকে 6টা করে ভোট কক্ষ ছিল। অর্থাৎ প্রতিটা আসনে আপনি যদি ধরেন যেখানে ভোট নেওয়া হচ্ছে, এরকম ভোট কক্ষের সংখ্যা প্রায় 600 থেকে 700 অথবা আরো বেশি হতে পারে, 600 থেকে 800 আসন ভেদে। এবং আপনার যদি ইলেকশনটা কেউ যদি ফেয়ার করতে চায়, যে কোনো দল, তাহলে অবশ্যই ওই 700টা ভোট কক্ষে তার এজেন্ট থাকতে হবে এবং এই এজেন্ট নিরবিচ্ছিন্ন প্রতিটা টাইমেই থাকতে হবে। আমি হিসাব করে দেখিয়েছি মাত্র 10 মিনিট সময়ই যথেষ্ট ইঞ্জিনিয়ারিংটা করে ফেলার জন্য। তো যেটা হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপি যারা ছিলেন, যারা যে জোটটা ছিলেন, আমার কাছে আমি যেটা দেখেছি যে তারা বেশিরভাগ জায়গায় তারা এজেন্টই দিতে পারে নাই। এখন একটা দল ক্ষমতায় যেতে যাচ্ছে কিন্তু সবগুলো আসনের, সবগুলা কেন্দ্রের, সবগুলা ভোট কক্ষে এজেন্টই দিতে পারে নাই, তার মানে সেটা আসলে সম্ভব না। এখানেই তারা প্রথমে ব্যর্থ হয়ে গিয়েছে। বিএনপি যেখানে তাদের নিজেদের সবগুলা কেন্দ্রে এবং ভোট কক্ষে এজেন্ট দেওয়ার পাশাপাশি তাদের ডামি আরো কয়েকটা এজেন্ট ছিল। বলা যায় যে প্রতিটা ভোট কেন্দ্রে, ভোট কক্ষে বিএনপির একাধিক এজেন্ট ছিল, সেখানে জামাত অথবা এনসিপি জোটের একজন এজেন্টও ছিল না। আবার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি এরকম কিছু জায়গায় এজেন্ট ছিল, কিন্তু তারা ধরেন মহিলা এজেন্ট ছিল, অসুস্থ হয়ে গিয়েছে অথবা নামাজ পড়তে গিয়েছে, অল্টারনেটিভ তখন কেউ ছিল না। তো সেখানে যেটা হয়েছে আমি দেখেছি যে নির্বাচনের আগে, নির্বাচনের দিন, নির্বাচনের শৃঙ্খলা পরিবেশ বজায় রাখার জন্য কেন্দ্রের ভিতরে এবং বাইরে আনসার সদস্যদেরকে নিয়োগ করা হয়েছে, যারা নিয়মিত আনসার সদস্য নন, যাদেরকে স্পেশালি নিয়োগ দেওয়া হয়েছে। এবং তাদের যেই অবজারভেশন আমি যতটুকু দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে এখানে বিভিন্ন প্রার্থী, বিভিন্ন আসনের একটা দলের প্রার্থী, তারা এই জায়গাতেও তাদের নিজেদের লোকজনগুলা নিয়োগ দিয়েছে। তাহলে দেখেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কিভাবে সম্ভব। এবং আরও একটা বিষয়, বাইরে জামাত এনসিপির লোকজন ছিল অথবা জামাত শিবিরের মহিলা জামাতের লোকজন ছিল প্রতিটা কেন্দ্রের বাইরেই, কিন্তু সেটাও বিএনপি অথবা তাদের তুলনায় অনেক কম ছিল। তাহলে আপনার কেন্দ্রের বাইরে বিএনপির যথেষ্ট সংখ্যক লোকজন আছে। আমার ঢাকা 12তে তাদের বিদ্রোহী প্রার্থী ছিল, বিএনপি জোটের প্রার্থী ছিল, আবার বিদ্রোহী প্রার্থী ছিল। তারা দুই গ্রুপ বিশাল বিশাল শোডাউন করছে এবং প্রতিটা কেন্দ্রের বাইরে তারা ভোট চাইছে, নির্বাচনী আচরণ বিধির বাইরে করছে। তো এই জিনিসগুলো তারা বাইরে একটা অবস্থান রাখছে। ভিতরে আপনার যারা আনসার সদস্য ছিল, যারা মূলত আইন শৃঙ্খলা বাহিনীর অথবা নির্বাচনের পরিবেশটা বজায় রাখার কাজে তারা ছিল, তাদের কিন্তু ভিতরে অ্যাক্সেস ছিল। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ভিতরে ঢুকার সাধারণত ঢুকে নাই, কোনো ঝামেলা হইলে তাহলে ঢুকবে, কিন্তু এবার তো যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কোনো শব্দই হবে না, আপনি ভিতরে ঢুকবেন কেন? তো বাংলাদেশ সেনাবাহিনী বাইরে, কিন্তু ওই আনসার সদস্যদের, যারা নিয়মিত সদস্য না, যাদেরকে বিশেষ নিয়োগ দেওয়া হয়েছে, তারা কিন্তু সব জায়গায় মোটামুটি অ্যাক্সেস ছিল। ওই ভোট কক্ষের ভিতরে যে গোপন একটা পর্দা দেওয়া থাকে, ওইখানে ভোট দেয়, সেই জায়গা ছাড়া সব জায়গায় তাদের অ্যাক্সেস ছিল। তারা প্রতিটা ভোট কক্ষের বাইরে ছিল, কে আসবে ঢুকবে সব কিছু তারা ঠিক করছিল। তো আপনার বাইরে লোক আছে, ভিতরে এই আনসার সদস্যদের মধ্যেও আপনার লোক আছে, ভিতরে আপনার প্রতিটা ভোট কক্ষে আপনার একাধিক এজেন্ট আছে। আপনি তো সব জায়গায় ইঞ্জিনিয়ারিং করা দরকার নেই, আপনি নির্দিষ্ট কয়েকটা কেন্দ্র ঠিক করলেন এবং নির্দিষ্ট ভোট কক্ষগুলা ঠিক করলেন। তো সেখানে আপনার একাধিক এজেন্ট আছে এবং আপনার ভিতরে বাইরে লোক আছে। এখন ধরেন জামাত এনসিপির ওই জায়গায় এজেন্ট নাই, অথবা কোনো কারণে নামাজ পড়তে গেছে, অথবা অসুস্থ হয়ে গিয়েছে, অল্টারনেটিভ কেউ নাই। 10 মিনিট প্রতিটা ভোট কক্ষে, ওখানে ধরেন যারা নির্বাচন পরিচালনা করে সেখানে 3-4 জন লোক আছে, তাদেরকে আপনি ম্যানেজ করলেন। এবং যারা এজেন্ট আছে, আপনার 3-4 জন এজেন্ট আপনারই আছে এবং জামাত এনসিপির কেউ নাই, তাহলে আপনার ভিতরে আপনার 7-8 জন লোক আছে, আনসার সদস্যরা তো আছে, তাদেরকে লাগতেছে না, তারা জাস্ট দেখবে যে কেউ আসতেছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। এই 7-8 জন মিলে যদি প্রতিটা ভোট কক্ষে 10 মিনিট যদি শুধু সময় পায় এবং 7-8 জন সবাই মিলে সিল মারে, তাহলে প্রতিটা ভোট কক্ষে আপনার 80 থেকে 100টা ভোট 10 মিনিটে দিয়ে দেওয়া সম্ভব, কারণ 7-8 জন কাজ করতেছে। তাহলে আপনি প্রতিটা ভোট কক্ষে যদি 80 থেকে 100টা ভোট এইভাবে অবৈধভাবে দিতে পারেন, এবং প্রতিটা কেন্দ্রে এরকম ভোট কক্ষ আছে 6টা, তাহলে আমি এভারেজে ধরলাম প্রতিটা কেন্দ্র থেকে আপনি 500 থেকে 600 ভোট আপনি এভাবে দিয়ে দিতে পারতেছেন মাত্র 10 মিনিটে। প্রতিটা কেন্দ্রে যদি এরকম আপনি 20টা কেন্দ্র যদি আপনি এরকম করেন, তাহলে আপনি 20,000 ভোটের একটা ব্যবধান করে ফেলতে পারতেছেন মাত্র 10 মিনিটে। বাইরে কোনো আওয়াজ নেই, কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম নেই, কিচ্ছু নেই, কিন্তু আপনি 10 মিনিট সময় মাত্র ব্যবহার করে আপনি এই কারচুপিটা করে ফেলতে পারতেছেন। এবং আমার কাছে মনে হয়েছে যে এবার এটাই হয়েছে। আপনার কাছে মনে হওয়া এটা তো জাস্ট একটা অনুমান, কিন্তু এর পেছনে বাস্তব কোনো আপনার কাছে এভিডেন্স আছে কিনা? দেখেন, এই নির্বাচনে প্রায় 50টা আসনে মাত্র
মাত্র একবার ৮০ থেকে শুরু করে, আমি যেটা দেখেছি ৮০ থেকে শুরু করে ৫,০০০ ১০,০০০-এর ব্যবধানে ২,০০০ ৩,০০০, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারির আসন, যেমন আমাদের ডাক্তার খালিদুজ্জামান ভাইয়ের আসন, যেখানে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতা করেছেন, খুব অল্প ব্যবধানে হেরেছেন। তো এই যে এই ক্লোজ কলগুলো আমরা দেখলাম যে যখন নির্বাচন ফলাফল ঘোষণার সময় আসছে, মানে গণনার সময় এসেছে, ভোট গ্রহণ শেষ, তো হঠাৎ করে আমরা সব জায়গায় যতটুকু খোঁজ পাচ্ছিলাম, আমাদের আসন থেকে শুরু করে বিভিন্ন আসনে যেসব জায়গায় আমাদের নজর ছিল, দেখলাম যে জামায়াত এনসিপির প্রার্থীরা সব জায়গায় এগিয়ে আছে। নাসিরুদ্দিন পাটোয়ারি প্রায় সবগুলো আসনে এগিয়েছিল ততক্ষণ পর্যন্ত ফলাফল যেগুলো বের হয়েছিল। এমনকি মির্জা আব্বাস সাহেব তার নিজে যে জায়গায় ভোট দিয়েছেন সেই কেন্দ্রেও তিনি নাসিরুদ্দিন পাটোয়ারির চেয়ে পিছিয়ে ছিলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি এগিয়েছিল। সব জায়গায় আমরা দেখলাম যে জামাত এনসিপি জোটের যারা প্রার্থী আছে তারা এগিয়ে আছেন। কিন্তু এর আধা ঘন্টার পরে হঠাৎ করে দেখলাম যে টিভিতে নিউজগুলা দেখানো যেভাবে দেখাচ্ছিল সেভাবে বন্ধ হয়ে গেল, এবং আমরা খুবই অবাক হয়ে দেখলাম যে ভোট গণনা বেশিরভাগ জায়গায় বন্ধ হয়ে গিয়েছে, ভোট গণনা আর হচ্ছে না। ভোট গণনা অফ, মিডিয়া হঠাৎ করে ১ ঘন্টার মতো একটু চুপ থাকলো, মানে অন্যভাবে ইয়ে করলো। এরপর হঠাৎ করে দেখলাম যে তারেক রহমানের আসনে বিজয়ী ঘোষণা করে দেওয়া হলো, মির্জা আব্বাসকে তার আসনে, অনেকগুলো আসনে, এবং দেখাচ্ছে হঠাৎ করে মানে যে ঘটনাটা ঘটতেছিল সেটার একবারে ঠিক অপোজিট নিউজ এবং রেজাল্ট সেখানে দেখানো হচ্ছে। এবং মিডিয়া, আপনারাও খেয়াল করবেন সেদিন, যে একেবারে সম্পূর্ণ একপাক্ষিকভাবে আচরণ করছে। এবং আমি বলবো না যে সব সাংবাদিকরা এখানে দোষী, এরকম না, কিন্তু এই যে পুরা মিডিয়া মেকানিজম এবং পুরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে প্ল্যানটা তাদের ছিল, যে কোনো ঝামেলা হবে না, টু শব্দ হবে না, কিন্তু আমরা আমাদের ইঞ্জিনিয়ারিংটা করে ফেলবো। এবং ধরেন এই যে বাংলাদেশের ইতিহাসে এরকম অন্য কোনো নির্বাচনে আমার মনে হয় না যে এত কম ব্যবধানে এতগুলো আসনে মানে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। সুতরাং এই যে একটু অল্প, এই যে ধরেন খালিদুজ্জামান আসনে তিনি ধরেন ৩,০০০ ভোটে জিতলেন, এখানে তো একটা হাইলি কন্টেস্ট হয়েছে, এবং এটা আমি বলবো যে ওনার জয়ই হয়েছে। ডাক্তার খালিদুজ্জামান, যাকে কেউ চিনত না, সে যদি প্রথম নির্বাচন করতে এসে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মানে ওনার কাছে জাস্ট ৩,০০০ ৪,০০০ ভোটের ব্যবধানে পরাজিত হন, তার মানে উনি আসলে জিতেছেন। মানে এক অর্থে বললাম, কারচুপির কথা বাদ দিলাম, সেদিক দিয়েও বিবেচনা করলে তিনি জিতেছেন। তারেক রহমানের মতো মানুষকে, প্রধানমন্ত্রীকে তিনি মাত্র ৩,০০০ ৪,০০০ ভোটে তিনি হেরেছেন। তো যখন এরকম ক্লোজ ব্যবধানগুলো ছিল, ওই যে আমি বলছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ফলাফল গণনা, এটা কিন্তু প্রথম ধাপের কথা বলছি, যে আমি ওইখানে ভোট দেওয়ার সময় সিল মারার ক্ষেত্রে কি ইঞ্জিনিয়ারিং হয়েছে, পরবর্তীতে যখন আবার গণনার সময় হয়েছে, এই যে মিডিয়া সবকিছু ঠিক করা ছিল, এবং কিছু আসনে আপনারা দেখেছেন, কাটাছেড়া দেখেছেন, অনেক কিছু দেখেছেন, এবং এই জিনিসটা করে যেহেতু ক্লোজ ব্যবধান ছিল, সেই জায়গায় অপরজনকে জিতিয়ে দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো আসনেই হয়েছে। মামুনুল হকের আসনেও আমি মনে করি যে এটা করা হয়েছে। এবং আমি আসলে খুবই অবাক যে কেন বিরোধী দল অথবা বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন এগুলার সঠিকভাবে এগুলার মানে সমাধানটা চাইলো না। আমরা তো দেখলাম ওই দিন ইলেকশনের দিন রাতে প্রায় ৩টা কিংবা রাতের ৪টার দিকে ইসিতে গিয়ে জামাতের একটা প্রতিনিধি দল বলল যে আমরা খুব সহসাই কঠোর আন্দোলনের ডাক দিতে পারি, কিন্তু পরবর্তীতে দেখা গেল জামাতের তরফ থেকে এরকম কোনো আন্দোলনের ডাক আসে নাই। কারণ কি? না, এই কোশ্চেনের উত্তর তো জামাত ইসলামী নেতৃবৃন্দই ভালো দিতে পারবেন, যে তারা কেন করেন। আপনি তো জামাত ইসলামীর নেতৃবৃন্দের সাথে খুব ভালো সম্পর্ক যতটুকু জানি। হ্যাঁ, না, আমার জামাত বিশেষ করে ঢাকা ১২ আসনে সাইফুল আলম খান মিলন, যিনি নির্বাচিত হয়েছেন জামাতের প্রার্থী, ওনার সাথেও খুব বেশি খাইকাতির, খুব কাছের বলে মনে হয়। না, খাইকাতির বলতে আমি তো তাকে সমর্থন দিয়েছি, আমি তো তাদের বক্তব্য করেছি। কেন তারা পিছিয়ে গেছে, মানে জামাত? না, জামাতে ইসলামের অফিসিয়াল বক্তব্য তো আমি জানি না, আমি সেটা বলতে পারবো না, কিন্তু এখানে কিছু বিষয় এসেছে। আর যেহেতু মিলন চাচার কথা বলেছেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি তো নির্বাচনটা যখন শুরু করেছি, আমি দেখেছি যে আমি টোটাল নির্বাচনে ধরেন ১৫ থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা আমি খরচ করেছি। কিন্তু আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছিলেন, বিএনপি বলেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী বলেন, জামাত ইসলামী বলেন, সবাই কোটি কোটি টাকা খরচ করেছে, এবং অনেকে তো ৫০ কোটি টাকাও খরচ করেছে। যেই পরিমাণ, মানে কোনো জায়গা, কোনো গলি, কোনো কিছু বাকি নাই, তাদের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড নাই, এবং বিশাল বিশাল মিছিল। এবং আমি নিশ্চিত জানি যে তারা কেউই মানে টাকা ছাড়া, খরচ করা ছাড়া মিছিল করতে পারেন নাই। বাংলাদেশের ঢাকা শহরে মানুষের এরকম কাজ নাই যে ৫-১০ হাজার মানুষ ফাও মিছিল করবে, এত কর্মী কারো নাই। শুধু সবাই কিন্তু বিশাল টাকা, কোটি কোটি টাকা খরচ করেছে। সেই জায়গায় আমি ১০, ১২, ১৫, ২০ লাখ টাকা দিয়ে তাদেরকে আসলে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব না। তো আমি কেন নির্বাচন করেছি সেগুলো হয়তো আরও কোনোদিন বিস্তারিত বলবো। তো পরবর্তীতে আমি যখন দেখলাম যে এই আসনে যারা প্রার্থী আছে, অনেক বহিরাগত অনেকে নির্বাচন করেছে, আমি দেখলাম যে তাদের মধ্যে যোগ্য কারা। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামের যিনি প্রার্থী সাইফুল আলম খান মিলন চাচা, তিনি এখানে সবচেয়ে যোগ্য, এবং তিনি সবচেয়ে বোল্ডলি চাঁদাবাজ বলেন,
যে অন্যায় অপকর্মগুলো আমাদের এলাকার যে সংশ্লিষ্ট সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে তিনি সবচেয়ে বেশি সরব। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে উনি নির্বাচিত হলেই সবচেয়ে ভালো হবে। তো আমি ওনাকে সমর্থন দিয়েছি এবং ওনার জন্য কাজ করেছি। উনি জিতেছেন আলহামদুলিল্লাহ। আপনি ঢাকা 12 আসনে সাইফুল আলম খান মিলনকে বেছে নিলেন সমর্থন দেওয়ার জন্য, কিন্তু ওখানে তো আরেকজন প্রার্থী ছিলেন যে আমজনতার দল তারেক, সাধারণ সম্পাদক। হ্যাঁ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না আওয়ামী লীগ না, এটা হচ্ছে আমজনতার দল। মানে আমজনতার দল হলেও তিনি যেভাবে এখন রোল প্লে করছেন আমি শেষ করি, তাকে মনে হয় যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উনি আপনার সহযোদ্ধা ছিলেন আমজনতার দলের তারেক ভাই। উনিও তো বেশ মানে ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন এবং বিশেষ করে তার এই ভূমিকার কারণে তিনি জেলও খেটেছেন, সবাই জানি আমরা। আর বিশেষ করে পণ্য বয়কট, ভারতীয় পণ্য বয়কটের সময় তার বলা যায় একেবারে মাটি সরব ছিল, গুরুত্বপূর্ণ অবদান ছিল, ভূমিকা ছিল। জি, তো নানা সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে, রেজিমের বিরুদ্ধে তিনি এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে। তো ফলে আপনার আবার একসাথে আপনারা রাজনীতিও করেছেন, একটা দলে ছিলেন, ওনার দিকে কেন আপনার মানে সাপোর্টটা গেল না? বলা যায় যে গণ অধিকার পরিষদ যে দলটা ছিল তরুণদের প্রথম দল, যেটার প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক আমি নিজেও, সেই দলটা ভাঙ্গার অন্যতম দায় নুরুল হক নূরকে যদি দিতে হয়, এখন বর্তমান প্রতিমন্ত্রী সাবেক ভিপি নূরকে যদি দিতে হয়, এটার বড় একটা দায় অবশ্যই এই আমজনতার তারেক রহমানকেও দিতে হবে। আমরা অনেকে তার উপর বিশ্বাস রেখেছিলাম এবং তিনি সেই বিশ্বাসটা ভঙ্গ করেছেন। এবং আমরা দেখেছিলাম, দেখেন এই জিনিসগুলো বললে আমি জানি না দর্শকরা কিভাবে নিবে, গণ অধিকার পরিষদ এবং এনসিপিতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একটা বড় প্রভাব ছিল। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আপনার যোগ্যতা থাকুক, কোনো সমস্যা নেই। আমার আব্বু এবং আম্মু দুজনেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন এবং আমার আব্বু তেজগাঁও কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন, মার্কেটিংয়ের প্রফেসর ছিলেন। আমার আম্মু শেরেবাংলানগর মহিলা কলেজের এখনও আছেন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর। তো ওনারা ঢাকা ইউনিভার্সিটি ছিলেন। ঢাকা ইউনিভার্সিটিকে আমাকে হেট করার কোনো কারণ নেই, কিন্তু আপনি এটা মানুষ থেকে জানবেন যে গণ অধিকার পরিষদ এবং এনসিপির মধ্যে অন্যরকম একটা ঢাবিজম ছিল, যেটা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি এখানে 10 ধাপ এগিয়ে আছেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের না আপনি শুরুই করছেন 10 ধাপ নিচে থেকে। এবং এই ধরনের অনেকগুলো বিষয় ছিল। সেই জায়গাতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে তারেক ভাই গণ অধিকার পরিষদে আমরা যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, আমরা যারা গুরুত্বপূর্ণ অবদান দেখেছি যে ঢাবির এই সিন্ডিকেটটা তারেক ভাইকে সুযোগ দিত না। আমরা তার প্রতি এক ধরনের সিম্প্যাথি ছিল এই জন্য যে মানুষটার তো অনেক ধরনের অবদান আছে এবং অনেক ধরনের সক্ষমতা আছে, তাকে কেন বঞ্চিত করা হচ্ছে, সেই একটা সিম্প্যাথি ছিল। কিন্তু গণ অধিকার পরিষদ যখন ভেঙে গেল, সেখানে অনেক ইস্যু ছিল, সেটা হয়তো আরেকদিন বলবো। সেখানে আমার সামনেই ছিল, আমি তখন ছাত্র অধিকার পরিষদের আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক ছিলাম, আমি কেন্দ্রে ছিলাম, এবং আসিফ, এখনকার যে আক্তার, তারা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে, এবং আসিফ এবং আহনাফ একজন সভাপতি একজন সেক্রেটারি ছিল। তারা যেই মিটিংয়ে গণ অধিকার পরিষদ ভেঙে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেল, ছাত্র শক্তি গঠন হলো, সেখানে আমি উপস্থিত ছিলাম। যেখানে নূর বলল যে তোমাদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি, তোমাদের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি, জাহাঙ্গীরনগর কমিটি না থাকলে কিছু যায় আসে না, গণ অধিকার পরিষদ ভিপি নূরের কথা মতো চলতে হবে। সেখান থেকেই কিন্তু ভাঙ্গনের শুরু। সেই মিটিংয়ে আমি নিজে উপস্থিত ছিলাম। তো যেটা বলছিলাম যে তারেক ভাইকে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু উনি বিশ্বাস ভঙ্গ করেছেন এবং উনি যতগুলা ভারত বিরোধী আন্দোলন করছেন এবং যতগুলা ফ্যাসিবাদের বিরুদ্ধে যতগুলা প্রোগ্রাম করেছেন, সবগুলা প্রোগ্রামে উনার মেইন ম্যান হয়ে, এবং আমরা যারা ছিলাম ছাত্র অধিকার পরিষদ ওখান থেকে বের হয়ে রিস্ক নিয়ে আমরা যারা এসেছিলাম ওনার জন্য এবং দেশের সাথে আমরা ওনার সাথে ছিলাম। এবং আপনারা হয়তো এটাও জানেন না যে তারেক রহমানের উপর এই 5ই আগস্টের পর, জুলাই গণঅভ্যুত্থানের পরেই কিন্তু নূরের বাহিনী, গণ অধিকার পরিষদের নূরের অংশের লোকজন হামলা করেছে। আমি নিজে আহত হয়েছি। তারেক ভাইকে বাঁচাতে গিয়ে আমাদের একজন সহযোদ্ধা ছিলেন সজল, যে ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলন করে তিনি জেলে গিয়েছেন, অনেক নির্যাতিত হয়েছেন, 1 বছরের বেশি সময় জেলে ছিল। ওই ছেলেটাকে প্রচণ্ডভাবে মারা হয়েছে এবং ওখানকার যুব অধিকার পরিষদের যেই তখনকার সদস্য সচিব ছিল নাদিম, এবং স্পষ্ট ডকুমেন্ট আছে, সে এগুলো হামলা করছিল। তারেক ভাইকে আমি দেখলাম যে মাইরা নিচে ফালায় রাখছে, কেউ নাই তার আশেপাশে। আমি ক্যামেরা অন করে, রিক্স নিয়ে ক্যামেরা অন করে ওই ভিডিওটা ধারণ করতে করতে গিয়ে আমি তাকে বাঁচাইছি। এবং ওই যে তাকে মারার যে একটা ভিডিওটা যে আসছে, সেটা আমার কারণে আসছে, কারণ আমি ভিডিওটা অন করে নিয়ে রিক্স নিয়ে গিয়েছি এবং নূরের বাহিনী এই হামলাটা করেছিল। তো তারেক ভাইয়ের উপরে তো আমরা সেই বিশ্বাস করেছিলাম, প্রতিটা প্রোগ্রামে ছিলাম। ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলন, ভারতীয় পণ্য বয়কট, এরকম বহু বিশ্বাসের ভাঙনটা শুরু হলো যখন জুলাই গণঅভ্যুত্থান হয়ে গেল। আগে থেকে অনেকে বলতো যে তারেক ভাই এজেন্সির কথায় চলে, ডিজিএফ এর কথা চলে, এবং
তার অন্য ধরনের একটা লিঙ্ক আপ আছে। যদিও ভারত বিরোধী বলতেছে, কিন্তু ভারতের সাথেই তার একটা ভালো লিঙ্ক আপ আছে। এরকম অনেক বিষয় আমরা শুনতাম, আমরা বিশ্বাস করতাম না। কিন্তু যখন জুলাই গণঅভ্যুত্থানটা হয়ে গেল, উনি জেল থেকে বের হলো, আমার মনে আছে তখন আমরা উনি বের হয়ে যাওয়ার পরেও আমরা একসাথে বেশ কিছু প্রোগ্রাম করছি। পরবর্তীতে উনি দেখলাম যে জুলাই গণঅভ্যুত্থানের যারা নেতা তাদেরকে প্রচণ্ডভাবে আক্রমণ করতেছে। ডক্টর ইউনূস স্যারকে আপনি দেখবেন ওই সময় ডক্টর ইউনূস স্যারকে প্রচণ্ডভাবে আক্রমণ করতেছে, এবং একপাক্ষিকভাবে শুধু বিএনপির সাফাই গাচ্ছে ওই সময়। যখন জুলাইয়ের পরে আপনি দেখবেন এখন যে সে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে, সেটা কিন্তু ওই সময় বলতো না। তখনও সে আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করে নাই। প্রথমে সে বিএনপির পক্ষে একবারে মানে সবকিছু বাদ দিয়ে দালালি শুরু করে দিল, মানে কোনো কিছু দেখলো না। এবং জুলাইয়ে যারা ফেস ছিল, মানে সবাইকে সে বিভিন্নভাবে তাদের বদনাম, মিথ্যা অপবাদ দেওয়া শুরু করছিল। আমি কিন্তু দেখেন, আমিও কিন্তু উপদেষ্টা আসিফ, মাহফুজ এবং জুলাইকে যারা বিক্রি করে দিচ্ছে তাদেরকে আমি জুলাইয়ের গাদ্দার বলছি, প্রমাণ দিয়ে বলছি অনেক পরে। কিন্তু সে কিন্তু শুরু থেকেই এদের বিরুদ্ধে মানে উল্টাপাল্টা প্রোপাগান্ডাগুলো শুরু করেছিল। এবং পরবর্তীতে আমি যখন বিভিন্ন বিষয় ওনার সাথে সরাসরি কথা বললাম, তখন আমি বুঝলাম যে এখানে সামথিং কোনো একটা কিছু আছে যেটা বোঝা যাচ্ছে না। পরবর্তীতে তো আমি ওনার ওখান থেকে বের হয়ে আসলাম, এবং উপদেষ্টা ছিলেন সাবেক নাহিদ, এখন এনসিপির আহ্বায়ক, এবং সাবেক উপদেষ্টা আসিফ, তারা যখন আমাকে রিকোয়েস্ট করলেন যে মুনতাসির ভাই আপনার একটা অভিজ্ঞতা আছে, আপনি রাজনীতিতেই থাকেন, ফিল্ডে থাকেন, এবং এনসিপি যে দলটা হচ্ছে সেই দলটার সাথে আসেন। তো মূলত নাহিদ এবং আসিফের আমন্ত্রণেই এবং তাদের উপর ভরসা রেখেই আমি এনসিপিতে যুক্ত হয়েছিলাম। তারেক ভাই এরপরে এক পর্যায়ে এসে দেখলাম যে সরাসরি আওয়ামী লীগের কথা বলছে, এবং আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি, অনেক সাংবাদিকরা বলেছেন তাদের কাছে নাকি প্রমাণও আছে যে তিনি আওয়ামী লীগ থেকে টাকা নিয়েছেন। এবং এই নির্বাচনে আমি তো জানি, তারেক ভাইয়ের আদ্যপন্ত জানি, একবারে সবকিছু জানি, তিনি কত টাকার ব্যবসা করতে পারেন। তিনি তো মানুষ তাকে এখন আম তারেক বলে। সে আম ব্যবসা শুরু করছে 2-3 বছর হয়েছে। আমি আম ব্যবসা করি 6 বছর আগে থেকে। আম ব্যবসার কিছু হইলেও অভিজ্ঞতা তারেক ভাইয়ের চেয়ে আমার বেশি আছে। ওনাকে আম ব্যবসার কারণে যদি আম তারেক বলে, আপনাকে আম ব্যবসার জন্য আম মুনতাসির কেন বলে না? কারণ হচ্ছে যে আম তারেক এটা বলাটা আমি সমর্থন করি না প্রথমত, কারণ এটা তার একটা বৈধ আয়ের উৎস যদি হয় এটা সমস্যা নেই। কিন্তু ওনাকে আম তারেক না, ওনাকে আওয়ামী লীগ তারেক বলা উচিত। আমি যেটা ওনাকে বলেছি যে উনি যেহেতু বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের যারা আছে তারা পালিয়ে গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাই, আওয়ামী লীগের হাল ধরার কেউ নাই, শেখ হাসিনার সাথেও তারেক ভাইয়ের একটা ডাইরেক্ট কানেকশন আছে। আমি তাকে বলি যে বর্তমান আওয়ামী লীগের, বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের, পালিয়ে যাওয়া আওয়ামী লীগ না, বাংলাদেশের যারা বীর আওয়ামী লীগ আছে, তারেক ভাই হচ্ছেন আমাদের বাংলাদেশের বীর আওয়ামী লীগদের বর্তমান বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি তারেক ভাই সেই রোলটাই প্লে করছেন, এবং তিনি বিভিন্ন জায়গা থেকে টাকা, এই নির্বাচনে তিনি যেই পরিমাণ টাকা খরচ করছেন, আমি তো তার ব্যবসাটা সব কিছু জানি। উনি ব্যানার ফেস্টুন এগুলোই লাগিয়েছে, তো কোটি কোটি টাকার ব্যানার ফেস্টুন লাগিয়েছে। এবং ধরেন যারা বড় পার্টি ছিল, মানে মূল প্রতিদ্বন্দ্বিতা যারা করেছে, যদিও তারেক ভাইয়ের জামানত বাজেয়াপ্ত হয়েছে, আমি তো জামাত ইসলামীকে সমর্থন দিয়েছি, তিনি তো বিএনপির কাউকে সমর্থন দেননি, তিনি তো নির্বাচনটা করেছেন শেষ পর্যন্ত। তো মূল যারা ফাইট করেছে, জামাত ইসলামীর মিলন চাচা, ওইদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী ফুটবল নিয়ে নীরব ভাই, এরপরে বিএনপি জোটের প্রার্থী কোদাল মার্কা নিয়ে সাইফুল হক ভাই, এরা তিনজন যেই পরিমাণ ব্যানার ফেস্টুন লাগিয়েছে, কিছু জায়গায় তার চেয়েও বেশি লাগিয়েছে তারেক ভাই। এটা তো অস্বাভাবিক বিষয় না? মানে এত ব্যানার ফেস্টুন, এত বিলবোর্ড আপনি কিভাবে লাগিয়েছেন? অবশ্যই তিনি কোটি কোটি টাকা খরচ করেছেন, এবং এগুলো আওয়ামী লীগের টাকা। আওয়ামী লীগের টাকা তিনি বলতেছেন যে জুলাইয়ের বিরুদ্ধে বলতেছেন, তিনি বলতেছেন আওয়ামী লীগের সাথে ফেয়ার বিচার হয় নাই, তারপরে উনি বলতেছেন যে শেখ হাসিনার বিচারটা ফেয়ার হয় নাই, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া ঠিক হয় নাই। মানে একেবারে শিখিয়ে দেওয়া কথাই, তো স্পষ্ট বোঝা যায় যে তিনি আওয়ামী লীগের রোলটা প্লে করছেন। এবং এই ধরনের গণঅভ্যুত্থানের ফেস আসিফ থেকে শুরু করে তারেক ভাইরা, এই যে কেউ করলো দুর্নীতি 1000 কোটি টাকা, আর কেউ আওয়ামী লীগের সাথে মিলেমিশে আওয়ামী লীগের টাকা খেয়ে রাজনীতি করছে, এটা সমগ্র জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার, দুঃখজনক। এদের কারণে জুলাইটা ধ্বংস হয়ে গিয়েছে। এবং এই জন্য আমি বলি যে জুলাইকে সবচেয়ে বেশি ধারণ করে রেখেছিলেন শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই, এবং ওনাকে সেই জন্য জীবন দিতে হয়েছে। ভারতের আধিপত্যবাদী শক্তিরা এবং বাংলাদেশ বিরোধী শক্তিরা ওনাকে শহীদ করেছে। আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয় যে রেড ক্রিসেন্টে আপনি তদবির বাণিজ্য করেছেন, এবং ব্যাপক আকারে আপনি নিয়োগ বাণিজ্য করেছেন, এবং এর ফলে নাকি আপনাকে উপদেষ্টা মাহফুজ আপনাকে ওখান থেকে বিতাড়িত করেছে। খুবই একটা চমৎকার প্রশ্ন করেছেন। এবং এই যে আমার একটা দুর্নাম, রেড ক্রিসেন্ট আমি কিছু করেছি, এটা অনেকে কাছের লোক আমাকে অনেক সময় বলে যে আমরা এটা শুনি, এবং এসব বিষয়ে ব্যাপক লেখালেখিও দেখেছি। প্রথম আলোতে রিপোর্ট হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় আমি বলি, শুনেন, আমি যে এখন দেখেন উপদেষ্টা আসিফ এবং মাহফুজ তারা যখন ক্ষমতায় ছিল, সে অবস্থায় তাদের আমি দুর্নীতির নিয়ে কথা বলেছি, তাদের বিরুদ্ধে আমি বলেছি, প্রমাণ দিয়েছি, কল রেকর্ড ফাঁস করেছি, তারা যে টাকা পয়সা ডিল করতেছে সেগুলো নিয়ে বলেছি। আমি যদি আসলে কোনো দুর্নীতি করতাম তাহলে আমি এই সৎসাহস নিয়ে বলতে পারতাম না। এই যে এখনো আমি আসিফের বিরুদ্ধে বলছি, এখনো আমি অনেক পাওয়ারফুল লোকদের বিরুদ্ধে বলছি, এটা বলার একমাত্র কারণ আমি মুনতাসির মাহমুদ 5ই আগস্টের পর কোনো দুর্নীতি করি নাই, কোনো জায়গায় কোনো তদবির দূরে থাক, কোনো রকম আমার কোনো কালিমা নাই। আসিফ নজরুল স্যার আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, আন্দোলন সংগ্রামের কারণেও চিনেন, আদিল ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল,
গণপূর্ত মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে ছিলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এবং পরবর্তীতে এলজিডি। হুম। কেউ বলতে পারবে না, ঠিক আছে, যে ফয়েজ তৈয়ব ভাইয়ের সাথে আমার আগে থেকে সম্পর্ক ছিল, জুলাইয়ের পরে না, যাদেরকে আমি আগে থেকে চিনি, ব্যক্তিগত সম্পর্ক ছিল। এইরকম মানুষরাও কখনো বলতে পারবে না যে আমি মুনতাসির মাহমুদ কোথাও গিয়ে কোনো একদিন বলছি যে স্যার একটা কাজ দেন। মানে আমি যেহেতু কোনো কিছু জায়গায় দুর্নীতি করি নাই, এই জন্যই আমি এই বলিষ্ঠতা নিয়ে, এই সৎসাহস নিয়ে বলতে পারছি। মানে রেড কিসেন্টের বিষয়টা একটু ক্লিয়ার করি। রেড কিসেন্টে আমি ঢুকেছি আমার যোগ্যতা, এনসিপিতে আসার আগেই, এবং উপদেষ্টা মাহফুজকে আমি নিজে বলেছি যে ভাই রেড কিসেন্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা, এইখানে আপনি এমন কিছু লোকজনকে দেন, এনসিপির হইতে হবে না, যারা পলিসি বুঝে, যারা এই জায়গাটা ভালো করে কাজ করতে পারবে। সে সারা দুনিয়া খুঁজে, সারা বাংলাদেশ খুঁজে কোনো মানুষ পেল না, তার নিজের আপন ভাই মাহবুবকে সে সেখানে দিছে, এবং সকল দুর্নীতি অপকর্মগুলো এই মাহবুব করেছে। এবং এই যে আমি তো বলতেছি দুর্নীতি দমন কমিশন রেড কিসেন্ট নিয়ে তদন্ত করুক, মাহফুজকে নিয়ে তদন্ত করুক, মাহবুব সেখানে কি করলো, ওখানে ডাক্তার মাহমুদা মিতু আপা ছিল। আমি বিএনপি সরকারকে বলবো এসব দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে, জুলাইয়ের গাদ্দারদের দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে আমি বিএনপিকে সর্বাত্মক সহযোগিতা করব। রেড কিসেন্টের সকল কিছু ডকুমেন্টেড আছে। আমি সেখানে একটা চাকরি করতাম, আমার কোনো মানে এরকম কোনো সুযোগই ছিল না আমি কোনো নিয়োগ বাণিজ্য করব। কিন্তু ওখানে যা নিয়োগ হয়েছে আমি করলে আমি কিন্তু এটা বলতে পারতাম না। একটু জাস্ট 30 সেকেন্ড, আমি এটা কেন বলতে পারছি, ওখানে যা নিয়োগ হয়েছে সবগুলাকে কোশ্চেন করার জন্য আমি বলবো। কেন বলবো? কারণ আমি কোনো কিছু করি না। আর কী করছে তারা, যারা আওয়ামী লীগ যারা ছিল, আওয়ামী লীগের সময় যারা সুযোগ সুবিধা নিছে রেড কিসেন্টে, তাদেরকে আরও পদ দিয়ে তাদেরকে আরও বেশি মানে উচ্চ আসনে বসানো হয়েছে, এবং এই পুরো সিন্ডিকেটগুলো করেছে তারা মিলেমিশে, এবং বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, সবাইকে তারা সাইড করেছে। এবং আমি যেহেতু এই মেকানিজমটা বুঝে ফেলেছিলাম, আমাকে সেখান থেকে তারা মাইনাস করেছে। মানে আপনার কথা অনুসারে যদি বলতে হয় তাহলে আপনি তদবির করেছেন কিন্তু তদবির বাণিজ্য করেন নাই। আমি তদবির করি নাই তো, আমি কখন বললাম আমি তদবির করেছি? আপনি কেন তাইলে মাহফুজ সাহেবকে বললেন যে এখানে ভালো মানুষগুলোকে নিয়োগ দেন? না, এটা তো এই যে ভুল মেসেজ। মাহফুজ ভাই আমাদের একটা প্রোগ্রাম ছিল জুলাই সনদের জন্য, একটা প্রোগ্রাম ছিল ওই সময় আমাদের এনসিপির যে বাংলা মোটর অফিসে তিনি নিজে এসেছিলেন। আচ্ছা আচ্ছা, তখন তিনি উপদেষ্টা অলরেডি, তিনি আমাদের অফিসে এসেছিলেন। মাহফুজ ভাইয়ের সাথে কিন্তু আমি একবার সত্যি কথা যদি বলি, 5ই আগস্টের আগে আমি মাহফুজ ভাইকে চিনি না। নাহিদকে চিনি, আমি আসিফকে আমি চিনি, আমরা একসাথে মানে রাজপথেও লড়াই করছি, কিন্তু মাহফুজকে কিন্তু আমি চিনতাম না। আমি চিনি 5ই আগস্টের পরে। তো উনি যখন উপদেষ্টা হয়ে গেছেন এবং ওখানে আসছেন, মাস্টার মাইন্ড অলরেডি সব জায়গায় মানুষ জেনে গেছে যে মাহফুজ ভাই তো মাস্টার মাইন্ড। তো মাস্টার মাইন্ড যখন আমাদের এনসিপির অফিসে আসলেন, এবং আমি তখন অলরেডি এনসিপিতে জব করি, ডেপুটি ডিরেক্টর হিসাবে ইউথ অ্যান্ড ভলেন্টিয়ার্স ডিপার্টমেন্টে জব করি, এবং আমি অনেকগুলো বিষয় জেনেছি। মাহফুজ ভাই আসার পর আমি কোনো তদবির করি নাই। তদবির কি বলে? আমি যদি বলতাম যে ভাই মাহফুজ ভাই এই জায়গায় আমার এই ভাইকে বসান, খালাতো ভাইকে বসান, আপনাকে বসান, তখন আপনি এটাকে তদবির বলতে পারেন। কিন্তু আমি ওনাকে আসার পরে বলছি রেড কিসেন্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা, সারা দেশে কমিটি আছে, এরকম ভালো কাজগুলো তারা করে, ইন্টারন্যাশনালি কানেক্টেড, এবং এখান থেকে অনেক মানুষকে তৈরি করার সুযোগ আছে। আপনি এখানকার বোর্ডে আপনার বিবেচনায় যাদেরকে যোগ্য মনে হয়, এবং এই একবারে কোট আনকোট আমি বলছি এনসিপি হইতে হবে এমন কিছু না, যারা পলিসি বুঝে, এই 2টা লাইন একবার স্পষ্টভাবে আমার মনে আছে, এবং এই মেসেজগুলো এখনও আছে আমার হোয়াটসঅ্যাপে মাহফুজের সাথে যে কনভারসেশনগুলো হয়েছে, যে যারা পলিসি বুঝে এনসিপির হইতে হবে না, এরকম যোগ্য মানুষদেরকে আপনি বোর্ডে দেন। সো আমি কিন্তু কোনো নাম উল্লেখ করিনি, সো এটা তদবির হইতেই পারে না। বরং এবং মাহফুজ যেটা করলো, সে সারা দুনিয়া খুঁজে কোনো মানুষ না পেয়ে তার আপন ভাইকে সে সেখানে বসালো, আর সে এখন বড় বড় লেকচার দেয় যে সে কোনো দুর্নীতি করে নাই, কোনো স্বজনপ্রীতি করে নাই। তার ভাই জুলাইয়ের সময় যে দেশেই ছিল না, সে কিভাবে, এবং তার কি এক্সপার্টিস আছে যে সে রেড কিসেন্টের মতো একটা জায়গার বোর্ড মেম্বার হবে? সাবেক উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সম্পর্কে আপনি লিখেছেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ 1 লাখ টাকা বেতনে চাকরি খুঁজতেছে। আমি 1,20,000 টাকা বেতনে আসিফকে আমার পিএস বা ব্র্যান্ডিং এর দায়িত্ব দিতে চাই। কেন লিখেছেন? কারণ আমি দিতে চাই সেজন্য, এবং আমি এটা ফেসবুকে দেওয়ার আগে আমি এটা আসিফকে সরাসরি মেসেজ দিয়েছি। দেখেন একবার সিম্পল, আসিফ মাহমুদ ভাই যে উনি যে মানে 1 লাখ টাকার বেতনের মানে চাকরি খুঁজতেছে, এর কোনো হ্যাঁ এটা মিডিয়াতে এসেছে, উনি এটা মিডিয়াতে বলেছে। আচ্ছা, উনি নিজে বলেছে, এটা আপনি জানেন না? এটা মিডিয়াতে আমি জানলাম কিভাবে, মিডিয়াতে আমি দেখেছি, এবং মিডিয়াতে আছে, আপনি এখনই সার্চ দিলে, গুগলে সার্চ দিলে এখনই পাবেন। উনি নিজে বলছে যে আমি এখন তো এই অবস্থা, আমি নিজে শুনেছি, সেই বক্তব্যটাও আমি শুনেছি যে আমি তো এখন বেকার আছি, আচ্ছা, তো টাকা পয়সা নাই। মানে কীরকম জুলাইয়ের গাদ্দার তো এমনি এমনি বলি না, ধরেন মানুষের অন্ধত্ব, মানুষের
মানে দাসত্ব করার মন মানসিকতা দেখলে আমার খুবই কষ্ট লাগে। আসিফ বলতেছে, ভাই আমার টাকা পয়সা নাই, আমার একটা চাকরি দরকার। তো মানে উপস্থাপক তাকে জিজ্ঞেস করতেছে যে কেমন টাকা পয়সা দরকার, মানে কি আপনার বেতন কেমন এক্সপেক্ট করতেছেন। সে বলতেছে এখন চলতে অ্যাটলিস্ট 1 লাখ টাকা লাগে, তাহলে 1 লাখ টাকার একটা চাকরি যদি আমি পাই তাহলে আমার জন্য ভালো হয়। এবং সে স্পেশালি বলে দিচ্ছে যে আমি ব্র্যান্ডিং এবং কমিউনিকেশন এইসব খাতে আমি চাকরিটা করতে চাই। সে চাকরি চাইছে, আর আমার একজন পিএস দরকার। আসিফের মতো লোক, আপনার পিএস এর ব্যাপারটা আমরা আগে থেকেও জানি। না আমি এটা একটু বলি, আসিফের মতো লোক যে উপদেষ্টা ছিল, যার সাথে বিভিন্ন কানেকশন তৈরি হয়েছে এবং সেও রাজনীতিটা ভালো বুঝে, তাহলে এখন তার মতো লোককে যদি আমি পিএস হিসেবে পাই মাত্র 1 লাখ টাকায়, আমার যথেষ্ট এরকম শুভাকাঙ্ক্ষী আছেন যারা এই টাকা দিতে রাজি হবে, তাহলে আমি তাকে পিএস হিসেবে, এটা আমি আসলে আন্তরিকভাবে এখনো আমি আসিফকে বলি, সে যদি 1,20,000 টাকা 1,50,000 টাকাও রাজি হয় যে আমার ব্র্যান্ডিং এবং পিএস হওয়ার দায়িত্ব সে নিবে, তাহলে আমি এখনো তাকে অফার করতেছি এবং এটা সৎভাবে অফার করতেছি, সে এটাতে রাজি হতে পারে। টাকা পান কই? আপনি এত টাকার মানে এক ধরনের দেখাচ্ছেন, না এত টাকা না তো। আপনি কিছুক্ষণ আগে এই আমজনতার তারেক ভাইয়ের ব্যাপারে বললেন যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা আসে, আপনার কাছে কি এই ধরনের টাকা পয়সা আছে? না, আমার কাছে এই ধরনের টাকা পয়সা নাই, এটা একটু ক্লিয়ার করে দিই। আমি তো ভাই আমি এই খারাপ ভাষায় বলবো না, কিন্তু আল্লাহর রহমতে আমার জীবনের শুরু থেকেই এতটুকু, মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, কিন্তু আমার এতটুকু সামর্থ্য ছিল যে কখনোই খুব বেশি কষ্ট করতে হয়নি। ঢাকা শহরে ধরেন আমাদের যে 6-7টা ফ্ল্যাট আছে, সেটা এটা জুলাইয়ের পরে করা না, অথবা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে করা না। আমি যেই বাসায় থাকি, এটা আমাদের অনেক ছোটকালেই আব্বু এই ফ্ল্যাটটা কিনেছেন। সো আমাদের যাই আছে এগুলো অনেক আগে থেকেই আছে। জুলাইয়ের পরে আমার আলাদা করে অনেকগুলো ফ্ল্যাটের মালিক আমি হই নাই, ক্রিপ্টোকারেন্সি অথবা ডিজিটাল কারেন্সিতে আসিফদের মতো টাকা রাখি নাই, কোনো দুর্নীতি করি নাই। আমি আগে যেই পাঞ্জাবি পড়তাম, যে লাইফস্টাইল বিলং করতাম, এখন আমি সেই লাইফস্টাইলই বিলং করি। এবং আল্লাহর রহমতে আমাদেরকে এতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন যে আমি মোটামুটি সুন্দরভাবে চলতে পারি। সো আসিফের মতো 1,20,000 টাকা দিয়ে ওর মতো একজন পিএস রাখা আমার পক্ষে যদি রাজি হন আপনার মানে আহ্বানে, তিনি যদি আপনার পিএস হতে চান, আপনি কি পরের দিন থেকে না এটা আমি সিরিয়াসলি করে দিবেন? হ্যাঁ, আপনি পরের দিন থেকে তাকে রিক্রুট করবেন? অবশ্যই রিক্রুট করবো। সে যেই মুহূর্তে রাজি হবে সেই মুহূর্তে থেকেই আমি তাকে আমার পিএস এবং ব্র্যান্ডিংয়ের জন্য আমি তাকে নিয়োগ দিয়ে দিতে চাই। এবং এটা আসিফকে আমি নিজে মেসেজ দিছি, দেখেন আমি কিন্তু ফাইজলামি করি নাই, সেটা মিডিয়াতে দিচ্ছে। আচ্ছা, আমি কিন্তু তাকে মেসেজ দিছি, মেসেজ দিয়ে বলছি এবং সিরিয়াসলি বলছি যে ভাই আপনি যদি এটা চান আমি আপনাকে এটা টাকাটা দেওয়ার সামর্থ্য রাখি এবং আপনি এটা জয়েন করেন। সে আমাকে ব্লক দিয়ে দিল। ব্লক দিল মানে কি, সে একটা ভণ্ডামি, সে যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে। আমি এটাও আপনাকে বলি যে সে যে দুর্নীতি করছে, সে কোথা থেকে টাকা নিচ্ছে। এখন মানুষ আমাকে বলে ভাই এগুলো ফাঁস করে না কেন? আমি কোথায় ফাঁস করবো? আমার সাথে কি ডিপ স্টেট আছে? আমার সাথে দুদক আছে? আমার সাথে কোনো ব্যাকআপ আছে? আমার নিরাপত্তা কে দেখবে? এরকম আমি আপনাকে স্পষ্টভাবে আজকে মিডিয়াতেও বললাম যে সে যেসব জায়গা থেকে যার মাধ্যমে টাকা নিছে, যেই জায়গায় টাকা নিছে, যেই গাড়িতে বসে টাকা নিছে, এবং যার থেকে টাকা নিছে সে বিএনপি নেতা, জামাত নেতা না, এনসিপি নেতা না, বিএনপি নেতা। তার থেকে টাকা নিছে, কার মাধ্যমে টাকা নিছে, কে টাকাটা এসে রিসিভ করছে, কত অ্যামাউন্ট, কি ডকুমেন্ট, কি কাজ, সবকিছু আমার কাছে আছে। মানে টাকা নেওয়ার সময় সাথে কি আপনিও ছিলেন? না, আমি ছিলাম না। আমি পরবর্তীতে জানছি। গতকালই আমাকে একজন কল করে, আমার এলাকার এই ঢাকা 12 আসনেরই একজন, উনি বিএনপি নেতা এবং মানুষজন তাকে চিনেন, উনি আমাকে জানাইলেন যে ভাই আমার এই কাজটার জন্য আওয়ামী লীগও কখনো টাকা নেয় নাই, আসিফ এই কাজটা 4 মাস ফালায় রাখছে এবং টাকা যখন দিছি এর পরের দিন সে এটা সাইন করছে এবং সেই ডকুমেন্টও আমাকে দেখাইছে। এখন আমি যেটা বলবো মিডিয়াতে, আমি যেটা দেখাবো, ওই লোকটা নিরাপত্তা কে দিবে? দুদক আমার সাথে আছে। আমি একবার স্পষ্টভাবে বলতেছি, দুদক অথবা এই যে আইনশৃঙ্খলা বাহিনী আমাকে যদি সহযোগিতা করে, আমার নিরাপত্তার দিকটা নিশ্চিত করে, এই জুলাইয়ের গাদ্দার আসিফদের দুর্নীতি সকল কিছু আমি প্রমাণ করে দেখাবো। এখন দেখেন কত বড় খারাপ, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে। এখন মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য সে বলতেছে আমার 1 লাখ টাকার জব দরকার। আরে ভাই তোর জব দরকার, তোর তো আমি জবই দিছি, তাহলে জবটা কর। তুই কিন্তু জব করবে না। তার আসলে জব করাটা, সরি আমি তুই বলে ফেলছি, আসলে ল্যাঙ্গুয়েজ সেটা উদ্দেশ্য না, মানে তার জব করাটা উদ্দেশ্য না, তার হচ্ছে এই যে ভণ্ডামি, মানুষের আরও সিম্প্যাথি নেওয়া, জুলাইয়ের ফেস। আরে ভাই জুলাইটা তুমি ধ্বংস করে ফেলছো। জুলাইকে তো আমরা তো মেনে নিয়েছিলাম, তুমি তো সেই জুলাইটাকে রাখো নাই। হাজার হাজার কোটি টাকা তুমি দুর্নীতি করছো। আওয়ামী লীগ যেখান থেকে দুর্নীতি করেনি সেখান থেকেও তুমি দুর্নীতি করছো। তাহলে তোমার বিরুদ্ধে অবশ্যই তোমার এই যে শহীদদের রক্তের সাথে বেইমানি করছো, সেটার কনসিকুয়েন্স, সেটার জাস্টিস হচ্ছে তোমার এই দুর্নীতির বিরুদ্ধে বিচার করা। আমি সেটাই চাই। আচ্ছা আচ্ছা, আপনি আরেকটা জায়গায় লিখেছেন, বলেছেন যে আত্মসমালোচনা, জামাত যে সরকার গঠন করতে পারলো না এবং জনগণের ভোট রক্ষা করতে পারলো না, যতটুকু ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তা ঠেকাতে পারলো না, তার মূল দায় সম্মানিত আমিরে জামাত এবং জামাত ইসলামীর নিজের।
হ্যাঁ। এর দায় কি এটা তো আমিরের আমি- উপর দিয়েছেন এটা তো আপনি? আমি কেন? অলরেডি বলেছি যে একটা দল ক্ষমতায় যেতে চাচ্ছে হুম, হুম, এবং মানুষ প্রচণ্ড পরিমাণে হুম, এইবার জামাত এবং এনসিপিকে ভোট দিতে চেয়েছে। হুম, হুম, জামাত ইসলামের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনি চিন্তা করেন 40% ভোট তারা পেয়েছে। হুম। 40% ভোট মানে কি? এবং জামাত ইসলামের মতো দল 40% ভোট শুধু পায় না। দেখেন এই যে আসন হয়তো তারা 70টা বলছেন আপনারা, কিন্তু এই যে 50টা আসনে এত ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরেও যে 50টা আসনে 80 ভোটের ব্যবধানে, 500 ভোটের ব্যবধানে, 5000 ভোটের ব্যবধানে হেরেছেন, তার মানে কি? আপনি অবস্থানটা কোন জায়গায় চিন্তা করেন। এরকম একটা অবস্থায় যাওয়ার পরেও মানুষ আপনাকে এত সমর্থন, এত ভালোবাসা দেওয়ার পরেও এই যে গান কি সুন্দর যে দাঁড়িপাল্লা এবার গড়বে সোনার বাংলাদেশ, সেই মানুষ আশা রাখার পরেও মানুষ আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার পরে আপনি যে মানুষের ভোট রক্ষা করতে পারলেন না, সেই দায়টা আপনাকে নিতে হবে না? আপনি ক্ষমতায় কিভাবে যাবেন? বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য এখনো রেডি না। তাদের সক্ষমতা তৈরি হয়নি। এটা আমি জেনে বুঝে বলতেছি। আমি তো জামাতে, অনেকে আমাকে বলে না যে আমি জামাতের পক্ষে বলি, আমি জেনে বুঝে তারপরেও বলছি বাংলাদেশ জামাত ইসলামীর ক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা তৈরি হয়নি। মিডিয়া ডিল করা, ডিপ স্টেট ডিল করা, সেনাবাহিনী, সকল কিছু, আপনি ক্ষমতায় যেতে চান, আপনি মানুষের ভোটই রক্ষা করতে পারবেন আগামী না। 5 বছরের মধ্যে আপনি হবে বলে মনে হয়? সব আসনে এজেন্টই দিতে পারেন নাই। আগামী 5 বছরের মধ্যে কি তারা এই ঘাটতি পূরণ করতে পারবে? আপনার কাছে কি মনে হয়? যদি তারা ঘাটতি পূরণ করতে হয়, তাদেরকে এই পুরা ভোট কি হয়েছে নির্বাচন নিয়ে, তাদেরকে অবশ্যই একটা ওই লেভেলের, একটা উচ্চ লেভেলের একটা গবেষণা করতে হবে। ডাটা, যে কে আমাকে ভোট দিল, কে দিল না, কেন দিল না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কেন হয়েছে, এই জিনিসগুলা। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে রাজনীতি করতে হবে। আচ্ছা, তারা যদি দাওয়া করতে চায় তাহলে তারা দাওয়া করতে পারে, সমস্যা নেই। তাহলে আর রাজনীতি অথবা ক্ষমতার অংশ অথবা ক্ষমতা নিয়ে মারামারি করার দরকার নেই। আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারি। বিএনপি দেশটা চালাক, অনেকে বিএনপিতে যোগ দিয়ে দিবে, জামাতের জন্য এত খাটার দরকার নেই, কারণ তারা দাওয়া করবে, দাওয়া আমিও করব। কিন্তু রাজনীতি, ক্ষমতায় যদি তারা যেতে চায় তাহলে তাদেরকে রাজনীতি করতে হবে, এবং সেই রাজনীতির সাথে অনেক কিছু সম্পৃক্ত আছে। আচ্ছা, আচ্ছা। মুক্তিযুদ্ধের চেতনা অথবা ৭১ ইস্যু না, তাদের একটা নতুন প্রজন্ম আছে, শিবির আছে, যারা এসব প্রশ্নের ঊর্ধ্বে। কিন্তু অনেক মানুষ আছে যারা জামাত থেকে দূরে সরে আছে। এটা শুধু ৭১-এর ওই ইস্যুর কারণে না, জামাতের কিছু ঐতিহাসিক সীমাবদ্ধতা আছে, আচ্ছা, যার কারণে অনেকে জামাতকে ভালোবাসে অথবা চায় যে জামাত ক্ষমতায় যাক অথবা ইসলামপন্থীরা বিজয়ী হোক, একদম দেশপ্রেমিক, এরকম দুর্নীতিমুক্ত একটি দল আসুক। কিন্তু তারা বিভিন্ন কারণে, ওই ঐতিহাসিক সীমাবদ্ধতাগুলোর কারণে, এবং এটা ৭১ না, এটা ছাড়াও তাদের কিছু ঐতিহাসিক সীমাবদ্ধতা আছে, যেগুলো কিছুটা তারা ডাকসুতে, আরও কিছু জায়গায় সেগুলো থেকে বেরোয় এসেছে, কিন্তু সার্বিকভাবে দল হিসাবে তারা সেটা বেরোয় আসতে পারেনি। ওই ঐতিহাসিক সীমাবদ্ধতাগুলো দূর করে এরকম যারা বিভিন্নভাবে দূরে আছে, কষ্টে আছে, তাদের সবাইকে যদি তারা অ্যাকোমোডেট করতে পারে, নারীদেরকে যদি সম্মান দিতে পারে, নারীদেরকে তারা সম্মান দেয়, আমি অন্য আরও অনেক অর্থে বলছি, যদি সেটা করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষ যেই পরিমাণ সমর্থন, ভালোবাসা তাদেরকে দিয়েছে, তারা যদি সঠিক রাজনীতিটা করে তাহলে অবশ্যই আগামী 5 বছর পরে তারাই ক্ষমতায় আসবে বলে আমি আপনি বিশ্বাস কি করি। আপনি জামাতের রোকন হতে যাচ্ছেন নাকি এনসিপিতে ঢুকছেন আবার? আমি এনসিপিতে ঢোকার কোনো সম্ভাবনা নাই, আমি এটা তো স্পষ্ট বলেছি। এটা কারা জানি গুজব ছড়াইছে আমি নাকি আবার এনসিপিতে ফিরতে চাই। এনসিপিতে যদি আমি ফিরা না, এনসিপির সাথে যদি আমার কোনো আলোচনা হতে হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন ব্যক্তিগতভাবে আমার সাথে যে অন্যায়গুলো করেছেন, রেকর্ডেড, আমি জানি, এদের কড়াই গন্ডায় রক্তে রক্তে চিনি, তো আমি নাহিদের সাথে কথোপকথন রেকর্ডও করে রাখছি। রেড কিসের নিয়ে সে আমাকে কী প্রতিশ্রুতি দিয়েছিল, আমি অন্যায়ভাবে উপদেষ্টা মাহফুজের দ্বারা, পুলিশের দ্বারা আক্রমণের শিকার হইলাম, আমার নিজের রিজিক, চাকরিটা হারানো হইলো, আমাকে আমার দল থেকে বহিষ্কার করা হলো, এভাবে অপমান করা হলো। নাহিদ আমাকে বলে, মুনতাসির ভাই আমি এগুলো বিষয়গুলো দেখবো, সমাধান করব, এই বহিষ্কার কিছু না, আপনাকে নিয়ে নিব। এরপরে কোনো তদন্ত নাই, কিচ্ছু নাই। আমি একবার 4 পৃষ্ঠার জবাব দিয়েছি যে কি হয়েছিল রেড কিসেন্টে, কোনো কিছু, কোনো পর্যালোচনা নাই, আমাকে স্থায়ী বহিষ্কার করে দিল। এই যে নাহিদের প্রতিশ্রুতি রেকর্ডেড আছে, এই নাহিদ ব্যক্তিগতভাবে যে অন্যায়গুলো করলো, এবং এনসিপির লোকজনকে দিয়ে প্রতিনিয়ত আমাকে গালি দেওয়া হচ্ছে। আপনি ওটাও জানেন যে সমকামী নামে একজনকে তারা রাখছিল, মুনতাসির রহমান নামে। আপনার বিরুদ্ধে তো ব্যাপকভাবে এই অভিযোগটা উত্থাপিত হয় যে আপনি সমকামী ছিলেন। এই যে দেখেন, এই যে একটা অন্যায়, এটা হাসার বিষয় না। আমার মনে আছে যে আমি এনসিপিরও সাধারণ সভায়, কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় আমি এই বিষয়গুলো উপস্থাপন করেছি যে এটা হাসার বিষয় না। আমি বলছি পরে নাহিদ হাসতেছে, অনেকে হাসতেছেন, এটা হাসার বিষয় না। আমার ফ্যামিলি পর্যন্ত গিয়েছে, আমার পরিবার পর্যন্ত গিয়েছে। আমার পরিবার এক পর্যায়ে এটাও বলতে বাধ্য হয়েছে যে তুমি যে রাজনীতি করতেছো অথবা যেভাবে করতেছো, তুমি দেখো যে তুমি একটু আলাদা বাসা নিবা কিনা। আমার আম্মু আমাকে বলতেছে, এটা আমি কার জন্য ফেস করলাম। আর এনসিপি একটা স্টেটমেন্ট দিতে পারলো না। তারা মূলত কী করছিল, মুনতাসির রহমান নামে একজন সমকামী অ্যাক্টিভিস্টকে তারা দলে রেখেছিল।
পরবর্তীতে সমালোচনা হওয়ার পরে তারে বাদ দিয়ে দিছে। এখন কেউ ওই মুনতাসির রহমানকে তো কেউ চিনে না, সবাই মনে করছে মুনতাসির মাহমুদ, এই মুনতাসির মাহমুদই মনে হয় সেই সময়কামী মুনতাসির মাহমুদ। তাদেরকে আমি কতবার বলেছি, তারা একটা স্টেটমেন্ট দিল না যে ওই মুনতাসির রহমান আর মুনতাসির মাহমুদ এক না। এবং এখন তারা বিশাল বট বাহিনী দিয়ে, মানুষ তো বলে শিবিরের বট বাহিনী, আর এনসিপির বট বাহিনী, উপদেষ্টাদের বট বাহিনী কম আছে নাকি? তারা আইসা প্রতিদিন আমি 300+ লোককে ব্লক করি, এবং প্রতিদিন 300+ লোক, আগে একটু বেশি ছিল, এখন একটু কমে আবার বাড়ে, এসে তারা জাস্ট কমেন্ট করে যে এই সমকামী মুনতাসির, গে মুনতাসির। এই যে সুন্দর একটা বাংলাদেশ পেলাম জুলাই গণ অভ্যুত্থানের পরে, আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, এই আকাঙ্ক্ষার বাংলাদেশে আবার কি আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে পারে কিনা, এবং আওয়ামী লীগ কি আবার পুনর্বাসিত হয়ে তাদের রাজনৈতিকভাবে শক্তিমত্তা প্রদর্শনের জন্য সামগ্রিকভাবে তারা কি আবার বাংলাদেশের রাজনীতি শুরু করবে কিনা? দেখেন, আমি শহীদ ওসমান হাদির একটা কথা আমি ফলো করি, এবং আমার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিল, সবগুলোতে আমি এটাও লিখেছি যে শহীদ ওসমান হাদি বলেছিলেন যে আমি আমার শত্রুর জন্য ন্যায় বিচার চাই। এবং আমি বেসিক্যালি শহীদ ওসমান হাদি যেমন বলেছিলেন, আমি তারটা দেখে না, আপনি ওই সমসাময়িক দেবেন, আমিও বলেছি আমরা আমাদের শত্রুর জন্য ন্যায় বিচার চাই। এবং আমি আমার ব্যানার ফেস্টুন এটাও লিখেছি, আওয়ামী লীগের যারা নিরীহ ছিল, ধরেন সে বংশীয়ভাবে আওয়ামী লীগ কোনো পদে ছিল অথবা ছিল না, কিন্তু সে কাউকে নির্যাতন করে নাই, ভোট ডাকাতি করে নাই, ধর্ষণ করে নাই, কোনো অন্যায়ের সাথে জড়িত না, ওই আওয়ামী লীগের ওই কর্মীটার জন্য নিরাপদ জীবন দেওয়া আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এবং আমরা সেই বাংলাদেশ চাই। আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের যারা আদর্শগতভাবে বিশ্বাস করে তারা থাকবে, তাদেরকে আমরা নিরাপত্তা দিব, কিন্তু যদি কেউ খুনে, ধর্ষণে, ভোট ডাকাতি, জুলাই হত্যায় জড়িত থাকে, তাদের বিচার হতে হবে। যদি কেউ অন্যায় করে থাকে, তাহলে সেটা ন্যায় বিচারই হচ্ছে, এটা তাদের বিচার করতে হবে, নাইলে অন্যরা আওয়ামী লীগ তারা অন্যায় করছে, সব আওয়ামী লীগ সেটার জন্য দোষী হবে। সো তাদের এই বিচারটা হওয়া আওয়ামী লীগের জন্য জরুরি। এবং যারা নিরীহ আওয়ামী লীগ আছে তাদেরকে বুঝতে হবে যে না, জুলাই গণঅভ্যুত্থানে খুনি হাসিনা এখানে একটা গণহত্যা চালিয়েছে, এবং এই ফ্যাসিবাদ তারা কায়েম করেছিল, ভোট ডাকাতি করেছিল। তাদের মধ্যে যদি এই রিয়েলাইজেশন আসে, আওয়ামী লীগ ভিন্নভাবে তারা রাজনীতি করতে পারে। কিন্তু দেখেন, বিএনপির বহু প্রোগ্রামে আমি গিয়েছি, এবং এগুলো বানানো যায় না, ফেক একটা জিনিস যখন আপনি তোষামোদি করবেন সেটা স্পষ্ট বোঝা যায়। কিন্তু আমি বহু আগে থেকে কখন, কিভাবে, কতবার খালেদা জিয়ার জন্য লিখেছি, কতবার রাজপথে নেমেছি, 28 অক্টোবর শুধু না, এরকম বহুবার বহু প্রোগ্রামে শুধুমাত্র বিএনপিটাকে আমরা নেমেছি, কারণ আমাদের এই তরুণ প্রজন্মের একটাই ইচ্ছা ছিল, কবে এই খুনি হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনা পতন হবে। সেই বিএনপি ক্ষমতায় আসছে। এই যে আমি বারবার বলেছি, দেখেন, এই যে খুনি হাসিনার বদলে বলতে পারছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা আমার জন্যও সুখের বিষয়। যদিও আমি বিএনপি রাজনীতি করি না, জামাতকে আমি সমর্থন করছি, এনসিপি করেছিলাম, জুলাইয়ের শক্তি আমি, কিন্তু এই যে বলতে পারছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শেখ হাসিনা যে বলা লাগতেছে না, খুনি হাসিনারা যে বলা লাগতেছে না, এটা একটা প্রচণ্ড সুখের বিষয়। তো আমরা চাই যে আমরা বিএনপিকে ভালো কাজে বাংলাদেশের স্বার্থে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু বিএনপি যদি আওয়ামী লীগকে, ফ্যাসিস্টকে ফিরিয়ে আনতে চায়, আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, সেটা তাদের জন্য বুমেরাং হবে, এবং তারাই ক্ষমতার বাইরে চলে যাবে। ভবিষ্যতে যদি এভাবে বলতে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম, তখন আপনি মেনে নেবেন কিনা? অবশ্যই, জনগণের ভোটে যদি হয় কেন মেনে নিব না। মাননীয় বলেছে, তারা কিন্তু এনসিপি বলেছেন, বিশেষ করে নাহিদ ইসলাম বলেছেন যে আগামী 10 বছরের মধ্যে এনসিপি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। হ্যাঁ, সেটা নিয়ে কি বলবেন আপনি? সেটা নিয়ে আমি কিছু বলবো না, এতটুকু বলবো যে নাহিদ ইসলামদের সেটা করতে পারা উচিত ছিল, কারণ এনসিপি তো আমি করেছি এরকম একটা স্বপ্ন নিয়েই, কিন্তু নাহিদ ইসলামরা ভুল রাজনীতি করছে, শাহবাগী রাজনীতি করছে, অন্যায় করছে, দুর্নীতি করছে। নাহিদ ইসলাম একা না। আমরা যতদূর জানতে পেরেছি আপনার সাথে পার্সোনালি নাসিরউদ্দিন পাটোয়ারির খুব ভালো সম্পর্ক। তো আপনি আগামী 10 বছরের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কোথায় দেখতে চান? আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে মন্ত্রী হিসেবে দেখতে চাই অবশ্যই। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমি পছন্দ করি, এবং তার বলিষ্ঠতা, আমার তার সাথে একটা মিল আছে, স্পষ্টবাদিতা, যে আমরা খুব সাহস নিয়ে বলে ফেলি, মানে কতটুকু রিস্ক নিচ্ছি সেটা দেখি না, কিন্তু বলে ফেলি। এবং আমি অবশ্যই শহীদ ওসমান হাদির সাথে কাউকে তুলনা করি না। তিনি সেই আসনে যখন প্রথম নির্বাচন করতে গেছেন, তার কিছু কথায় আমার প্রথমে মনে হয়েছে যে না, শহীদ ওসমান হাদিও অপমানিত হচ্ছে, মানে এত বেশি শো অফ অথবা এরকম কিছু। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই আমাকে নিজে একদিন ফোন দিলেন, তিনি নির্বাচনী প্রচারণা ওইভাবে শুরু করার আগে ফোন দিয়ে বললেন যে মুনতাসির, তুমি একটু আমাকে পরামর্শ দাও, কি করতে পারি, এবং আমাকে নিয়ে একটু পোস্ট করো অথবা আমাকে একটু প্রমোশন করো। উনি হয়তো জানতেন আমি নাসির ভাইকে পছন্দ করি, আমি অনেক প্রোগ্রামেও বলছি, নাসির ভাইয়ের পক্ষে বলছি, ইন্টারনালি অনেক ঝামেলা থাকলে আমি বলছি যে না, নাসির ভাইয়ের অবস্থানটা ঠিক ছিল। তো উনিও জানতেন যে আমি ওনাকে পছন্দ করি। উনি বললেন যে একটু পরামর্শ দাও, আর আমাকে নিয়ে একটু প্রমোট করো, আমাকে নিয়ে পোস্ট দাও। আমি বললাম, ভাই, আমার সাথে যে এনসিপি এত অন্যায় করলো, আপনিও জানেন, এত ভীষণ ভীষণ অন্যায় করলো, আপনি তো কিছু বললেন না। বলছে না ভাই, এখানে অনেক অন্য রাজনীতি আছে, আমি তোমার পক্ষে ছিলাম, আমি জানি তোমার সাথে অন্যায় হয়েছে, এবং আমি বলতে পারি এনসিপির অ্যাটলিস্ট 20 জন টপ নেতা
শীর্ষ নেতারা যাদেরকে সবাই চিনে তারাও আমাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখে এবং বলে যে মুনতাসির ভাই আমরা জানি যে আপনার অথবা মুনতাসির তোমার সাথে অন্যায় হয়েছে, নারী সদস্যরা সহ, নাম উল্লেখ করলাম না, তাদেরকে লজ্জা দিতে চাই না, যে আপনার সাথে অন্যায় হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি আপনাকে রিকোয়েস্ট করে যে মুনতাসির মাহমুদ এবার তুমি আসতে পারো, আচ্ছা, নাসিরউদ্দিন পাটোয়ারির কথাটা শেষ করি। তিনি যদি নাসিরউদ্দিন বলেন পাটোয়ারি যে এনসিপিতে আসো, তাইলে কি আপনি যাবেন? নাসিরউদ্দিন পাটোয়ারি যেই কারণে আমার সাথে অন্যায় হয়েছে জেনেও প্রতিবাদ করতে পারে নাই, তাহলে সেরকম একটা অবস্থানে আমি কেন যাব? সে তো আবারও আমার সাথে অন্যায় হলে প্রতিবাদ করতে পারবে না। তো নাসির ভাইয়ের কথাটা শেষ করে উনি যখন বললেন এবং পরামর্শ চাইলেন এবং বললেন যে ভাই আমাকে একটু ইয়ে কর, তখন আমি বলছি, উনি বলছে যে ভাই আমি তোমার পক্ষে ছিলাম, তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু আমি পারি নাই, আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি। তখন আমি ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম এবং উনি এটা পারফেক্টলি করছে। দেখবেন এনসিপি নিয়ে আমি অনেকগুলা ভবিষ্যৎবাণী করছি, সেগুলো সবগুলোই প্রায় সত্যি হয়েছে, যে কারা এমপি হতে পারবে, কারা ফাইট দিতে পারবে, কতটুকু কী হতে পারবে, আসিফ মাহফুজ উপদেষ্টা ছিল, সেই নির্বাচন তারা করতে পারবে না, এগুলো সব কিছু আমি বলেছি, মিলে গেছে। নাসির ভাইকে আমি বলছি একটা কথা, যে ভাই আপনি পল্টন থানার আমি শাহিন ভাইকে চিনেন, আচ্ছা আচ্ছা, আপনি চিনেন, আমি জানি উনি চিনেন, এবং উনি অনেক ভালো একজন মানুষ, দায়িত্বশীল একজন মানুষ। আমি বলছিলাম যে ওনার কাছে যান। আরেকজনের কথা বলছিলাম, হেলাল ভাই, জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা, যেই ওই ঢাকা ৮ আসন ওনার নির্বাচন করার কথা ছিল, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য উনি স্যাক্রিফাইস করেছেন। আমি বলছি আপনি হেলাল ভাইয়ের কাছে যান, শাহিন ভাইয়ের কাছে যান, ওনাদের কাছে গিয়ে বলেন যে ভাই আমি আপনাদের সমর্থনটা চাই, এবং আন্তরিকভাবে সেই জিনিসটা চান। জামাত শিবিরে যে সংঘবদ্ধ শক্তি আছে, রিসোর্স আছে, ম্যান পাওয়ার আছে, সকল কিছু রেডি করা আছে, যেটা আপনার এনসিপি নেই, আরও 5 বছর আপনি পারবেন কিনা সন্দেহ। আপনি সেটা তাদের কাছে নত হয়ে তাদের মানে সমর্থনটা চান। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সবচেয়ে পারফেক্টলি এটা করছে, এবং সবচেয়ে পারফেক্টলি সুন্দরভাবে সেই জিনিসটা হয়েছে, এবং উনি এখন তো জনগণ মানুষ চিনে। এবং যা ওই শাহিন ভাই, ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো ওনার কর্মী ছিল, এখন নাসিরউদ্দিন পাটোয়ারি যখন কথা বলছে, সেই শাহিন ভাই তারা প্রোটোকল দিছে, পিছনে দাঁড়িয়েছিল। এটা খারাপভাবে কিছু নেওয়ার কিছু নেই, এটা একটা ভালোবাসা, এটা একটা আন্তরিকতা, এইরকম একটা বন্ড তৈরি করছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই সফল হয়েছে, অবশ্যই, এবং উনি জিতেছেও বলে আমি মনে করি। ওনাকে হারিয়ে দেওয়া হয়েছে কিভাবে? ইঞ্জিনিয়ারিং। ধরেন মির্জা আব্বাসের মতো লোক হেরে যাবে ওই আসনে, আর বিএনপি ক্ষমতায় থাকবে, এটা হয় না। সেজন্য এই মেকানিজমটা করা হয়েছে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই আমার পরামর্শ শুনেছিলেন, এবং উনি যেভাবে কাজ করেছেন, আমি আলহামদুলিল্লাহ, আমি যা আশা করি না তার চেয়ে উনি অনেক ভালো করছেন। উনি কিন্তু মানুষের মনে মনে ঢুকে গেছেন, মানুষ ওনাকে এখন ভালোবাসতেছে এবং ভাবতেছে যে আমার ভয়েসটা নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং কোনো কিছু উনি ভয় করতেছেন। আমি খালি ভয় করি আমাদের মতো যারা আছে, যে আল্লাহ তাদেরকে জাস্ট বাঁচিয়ে রাখুক, শহীদ ওসমান হাদির মতো এরা শহীদ না হোক, নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে এরকম কিছু না হোক। যদি তারা বেঁচে থাকে, এই ভয়েসগুলো বাংলাদেশকে এরাই পথ দেখাবে। আমরা যে সুন্দর ন্যায় বিচারে বাংলাদেশ করার স্বপ্ন দেখি, ইনশাল্লাহ এটা হবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমার জন্য দোয়া করতে বলবেন। অবশ্যই। এটা তো চলে আসছে না, এটা শেষ হয়ে গেছে? না, আমি জাস্ট দর্শকদেরকে বলবো, দেখেন একটা জিনিস খুব কষ্ট লাগে, মানুষ যখন সমালোচনা করে, মানুষ দেখে না যে আমি কে, মানে কার সমালোচনা করতেছি। যখন আপনি রাজনীতি করবেন, কারো সমালোচনা করবেন, একটু ব্যাকগ্রাউন্ডটা দেখবেন যে আমাদের কি অবদান ছিল। শুধু আসিফ নাহিদরা এই আন্দোলন করে নাই। জুলাই শহীদ ওসমান হাদি বলেছিলেন যে এনসিপি কুক্ষিগত করছে, জুলাইটা শুধু এনসিপি করে নাই, অথবা বিএনপিও করে নাই, শুধু বিএনপি করেছে, ছাত্রদল করেছে, শিবির করেছে। আমি একসাথে অনেক প্রোগ্রাম করেছি শিবিরের সাথে, আমি তখন ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি ছিলাম। ছাত্র অধিকার পরিষদের ভীষণ একটা অবদান ছিল এই জুলাই গণঅভ্যুত্থানে। দুই অংশেরই। জামাতের রুকন হচ্ছেন কখন? আমি জামাতের রুকন হচ্ছি না, আমি চিন্তা করছি যে জামাত ইসলামীতে যোগ দিব, যে সবই তো দেখলাম, কিন্তু কবে যোগ দিব আমি জানি না, এখনো ওরকম ফাইনাল সিদ্ধান্ত নেই। সবই দেখলেন, জামাত ইসলামও দেখতে চান না? জামাত ইসলামী আগেই দেখেছি, আমি শিবির করেছি, কিন্তু আমি জামাত ইসলামী ওই যে বলছি ঐতিহাসিক কিছু সীমাবদ্ধতা আছে, আমি কতটুকু কিভাবে যোগ দিব সেটা নিয়ে আমি একটু চিন্তা করছি। কিন্তু আমি জামাত ইসলামকে সমর্থন করি, এবং আমি তাদের পক্ষেই কাজ করতেছি, কারণ আমি দেখছি তাদের চেয়ে ভালো কোনো অল্টারনেটিভ নাই। তো আমি যেটা বলছিলাম, যে মানুষ যখন গালি দেয়, কোনো খারাপ কথা বলে, একটু চিন্তা করা উচিত আমি কি করছি। আল্লাহ কিন্তু যাকে ইচ্ছে সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছে অপমানিত করেন। ক্ষমতা কিন্তু নাই এখন আসিফ মাহফুজদের, তারা কিন্তু এখন জনতার কাতারে নির্বাচনও করতে পারে নাই, তাদের বিরুদ্ধে দুর্নীতি, অনেক কিছু প্রমাণিত হবে সামনে। সুতরাং মানুষকে গালি দেওয়ার তো দরকার নাই। আমি সব, আপনি আমার কোনো পোস্টে দেখবেন না অযৌক্তিক পোস্ট, যৌক্তিক পোস্ট আপনি যৌক্তিক সমালোচনা করে আমাকে যতটুকু পারেন আপনি আমাকে ব্যাশিং করেন, কিন্তু আপনি গালাগালি করেন না, এবং আল্লাহকে ভয় করেন। এবং জুলাই গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য আমাদের যে ঐক্য দরকার, বিএনপি, জামাত, এনসিপি, সকল দল মিলে, ডানপন্থী বামপন্থী সবাই মিলে আমরা সেই ন্যায় বিচারে বাংলাদেশটা করতে চাই। এবং এই জন্য অবশ্যই যে বর্তমান প্রধানমন্ত্রী আছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা দেখছি উনি সেরকম অনেক ভালো কাজ করছেন। আমরা আশা করব যে উনি সবাইকে নিয়ে সুন্দর একটা স্থিতিশীল বাংলাদেশ গড়ার দিকে আগাবেন। এবং ওই যে অনেক আরেকটা কোশ্চেন করছিলেন না, বলতে ভুলে গেছিলাম, যে জামাত কেন আন্দোলন করে নাই।
জামাতের নেতৃবৃন্দ কয়েকজন আমাকে বলছে যে তারা দেশকে অস্থিতিশীল করতে চায় নাই, জুলাইকে টিকিয়ে রাখতে চেয়েছে। তারা যদি তখন আন্দোলনে নামতো, এখানে ভারত সুযোগ নিত, আওয়ামী লীগ সুযোগ নিত, সেই জন্য তারা করে নাই। তো সুতরাং এই যে বিএনপি কিন্তু জামাত আমরা তো সবাই এটাও মিলে শুনতে পাচ্ছি একটি যে সুন্দর বাংলাদেশ বিএনপির করুক। সাথে সমঝোতার রাজনীতি করছে না, এটা একটা ভুল। এই যে যেমন আরেকটা জিনিস যেটা বলছে যে জামাতের আমির নাকি তার আসনে হারছে, একবারে ডাহা মিথ্যা কথা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাকি হারছে, এগুলো ভুয়া কথা। এগুলো ওই মূল ইলেকশন ইঞ্জিনিয়ারিং, নাসিরউদ্দিন পাটোয়ারি ওই হার, মামুনুল হকের হারটা, মামুনুল হকের জিতাটা হারাই যে পরিণত করলো, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং, মূল ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা ঢাকার জন্য এই গুজবটা ছড়ানো হয়েছিল। আমিরে জামায়াত 25,000 ভোটে জিতছে, আচ্ছা কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্ভব না। নাহিদ ইসলামও ফেয়ার ভোটে জিতছে, কিন্তু এই দুইটা ব্লেমটা দিয়ে মানুষের মনে একটা সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। আর ওরা তো হারছে, ওরা এই আসনের বিনিময়ে এই আসন নেগোসিয়েশন করেছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। আমি আশা করব যে সর্বোপরি এটাই আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি দায়িত্বশীল আচরণ করবেন এবং চাঁদাবাজি, অন্যায় যেগুলো তাদের দল লোকগুলা করতেছে সেগুলার যে সেগুলা রোধ করবেন এবং সবাইকে নিয়ে আমরা যারা জুলাইতে অবদান রেখেছি, জুলাইকে যাতে তিনি ভুলে না যান। এবং এই যে সবচেয়ে মানুষ খ্যাপা তাদের বিরুদ্ধে এখন, যে মানুষ হ্যাঁ ভোট দিয়ে জিতলো, জয়ই করলো, কিন্তু তারা সংস্কারের পক্ষে কাজ করতেছে না, তারা শপথ নিলেন না। আমি আশা করি যে বিএনপির বদ্ধদয় হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিকভাবে দেশটা চালাবেন। আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। ধন্যবাদ মুনতাসির ভাই, আপনি ধন্যবাদ আমাদেরকে ভাই। সময় দিয়েছেন। জি, অসংখ্য অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।